প্রিয় ছাত্রছাত্রীরা, সকলকে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলে স্বাগত। আমাদের চ্যানেলের প্রধান উদ্দেশ্য আইসিএসসি, আইএসসি, সিবিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের বাংলা বিষয়ের বিভিন্ন টপিকের ওপর পুঙ্খানুপুঙ্খ আলোচনা। এটি আমাদের ইউটিউব চ্যানেলের প্রথম ভিডিও। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে ও উপকৃত হবে। আজ আমরা আইএসসি বোর্ডের সুভাষ মুখোপাধ্যায়ের লেখা সালেমনের মা কবিতাটি আলোচনা করব। আলোচনার প্রথমেই কবির সম্বন্ধে দু এক কথা জেনে নেওয়া যাক। কবির জন্ম 1919 সালের 12ই ফেব্রুয়ারি নদিয়ার কৃষ্ণনগরে মামার বাড়িতে। পিতার আবগারি বিভাগে বদলির চাকরি হওয়ার কবি ছেলেবেলা কাটে বিভিন্ন স্থানে। কবির প্রথম কাব্যগ্রন্থ পদাতিক 1940 সালে প্রকাশিত হওয়ার পর থেকে কবি সুভাষ মুখোপাধ্যায় পদাতিক কবি নামে পরিচিত হন। তিনি পশ্চিমবঙ্গ সরকার ও ভারত সরকারের পক্ষ থেকে বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন। যেমন যত দূরেই যাই কাব্যগ্রন্থের জন্য পান সাহিত্য আকাদেমি, 1991 সালে পান আনন্দ পুরস্কার এবং ভারত সরকারের সাহিত্য বিষয়ের সর্বোচ্চ পুরস্কার জ্ঞানপীঠ এখনও পর্যন্ত যে 6 জন বাঙালি লেখক পেয়েছেন তাদের মধ্যে কবি সুভাষ মুখোপাধ্যায় একজন। এই বিখ্যাত কবির জীবনাবসান হয় 2003 সালের 8ই জুলাই। সুভাষ মুখোপাধ্যায়ের একটি বিখ্যাত কবিতা হল সালেমনের মা। কবিতাটি ফুল ফুটুক কাব্যগ্রন্থের অন্তর্গত। কবিতাটি আলোচনার ক্ষেত্রে প্রথমেই বলি, গল্প যেমন সাধারণত একবার পড়েই বোঝা যায়, কবিতার ক্ষেত্রে কিন্তু তেমনটি হয় না। এখানে আনুষঙ্গিক বিষয়গুলো জানতে হয় ও বুঝতে হয়, কারণ কবি অল্প কথায় অনেক কিছু বলেন। তো তাই এই কবিতাটি পড়ে বোঝার জন্য প্রেক্ষাপটটি জানা আমাদের অত্যন্ত প্রয়োজন। তাহলে প্রথমে প্রেক্ষাপটটি একটু বলে নিই। কবিতাটিতে কবি ভারত ইতিহাসের 1942 সাল থেকে 1953-54 সালের মধ্যবর্তী এক অস্থির, উত্তাল সামাজিক ও রাজনৈতিক সংকটময় পরিস্থিতির কথা একটি কাহিনীর মাধ্যমে সুচারুভাবে বলে গেছেন। কবিতাটি বোঝার জন্য এবার একটু ইতিহাসের দিকে নজর দেওয়া দরকার। তো ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাই, গান্ধীজির নেতৃত্বে 1942 সালে বাংলা তথা সারা ভারত জুড়ে যে ভারত ছাড়ো আন্দোলন বা কোয়েট ইন্ডিয়া মুভমেন্ট হয়েছিল, তা ইংরেজদের বিরুদ্ধে এক অস্থির সময়ের সৃষ্টি হয়েছিল গোটা ভারতবর্ষ জুড়ে। এরপর দেখি 1943 সালে বাংলায় এক ভয়াবহ দুর্ভিক্ষ বা মন্বন্তরের সৃষ্টি হয়েছিল, যা 1350 সালের মন্বন্তর বা আকাল নামে পরিচিত। এরপর 1946 সালে কলকাতা তথা সারা বাংলা জুড়ে এক ভয়ঙ্কর দাঙ্গা হয়, যাতে অগণিত হিন্দু মুসলমান প্রাণ হারায়। এরপর আমরা 1947 সালে আমাদের সেই বহু কাঙ্ক্ষিত স্বাধীনতা আমরা পেলাম। তবে ভারত দুভাগে বিভক্ত হয়ে যায়, একটি ভারতবর্ষ, অপরটি পাকিস্তান। এই পাকিস্তান আবার দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, একটি পশ্চিম পাকিস্তান, অপরটি পূর্ব পাকিস্তান। পূর্ব পাকিস্তান, যেটি বর্তমানকালে বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্ররূপে পরিচিত। এই দেশভাগের ফলে অগণিত মানুষ পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম বাংলায় আসতে লাগলো, যার ফলে পশ্চিমবাংলার সামাজিক ও অর্থনৈতিক পরিবেশ ভারসাম্য হারালো। ফলে দেখা দিল নানা সমস্যা, যেমন বাসস্থানের অভাব, চাকরি তথা কাজের অভাব এবং খাদ্যের অভাব। একসঙ্গে অনেক মানুষ একটা সময় যদি এসে অবস্থান করে, তাহলে তো খাদ্যের অভাব ঘটবেই। তারপর আবার কালোবাজারির ফলে পশ্চিমবাংলার অবস্থা প্রায় আকালের পর্যায়ে চলে যায়। তো এই ছিল কবিতার সঙ্গে সম্পর্কিত তৎকালীন ভারতের ইতিহাস। এবার আমরা জানব কবিতাটি সম্পর্কিত একটি সত্য কাহিনী, যেটি শুনলে কবিতাটি পরিষ্কারভাবে তোমরা বুঝতে পারবে, বুঝতে আর কোনো অসুবিধা হবে না। তো সেই কাহিনীটা একটু বলি। কবি সুভাষ মুখোপাধ্যায় এবং তার বিলেত ফেরত স্ত্রী গীতা দেবী 1952 সাল নাগাদ দক্ষিণ 24 পরগনা জেলার বজবজের নিকটে
চড়িয়ালের ব্যঞ্জনহিড়িয়া গ্রামে একটি মাটির ঘর ভাড়া নিয়ে বসবাস শুরু করেন। উদ্দেশ্য ছিল কাছাকাছি চটকল ও তেলকলের অশিক্ষিত শ্রমিকদের আন্দোলনে নেতৃত্ব দিয়ে আন্দোলন কিভাবে করতে হয় তার একটা গাইড দেওয়া। আর কবির বাড়ির কাছেই ছিল আমাদের এই আলোচনার কবিতার সালেমনের মামার বাড়ি। সালেমনের বাবা পাগল হয়ে যাওয়ার পর সালেমন থাকতো তার মায়ের সঙ্গে মামার বাড়িতে। একদিন এই বালিকা সালেমন কবিকে এসে জিজ্ঞাসা করে, কি করো তুমি? উত্তরে কবি বলেছিলেন, লিখি। শুনে সালেমন বলে, লিখে কি কেউ কখনো টাকা পায়? লেখাপড়া করতে গেলেই তো টাকা লাগে। সালেমনের মা লতিমন বেঁচে থাকার তাগিদে পাগল স্বামী বাবরালি ও মেয়ে সালেমনকে ছেড়ে চলে যায়। আর গ্রামে রটে যায় সালেমনের মা নাকি কলকাতায় গিয়ে নতুন করে সংসার বেঁধেছে। তো সাধারণত যা হয় আর কি। তো এই বালিকা সালেমনকেই কবি তার বিখ্যাত সালেমনের মা কবিতায় অমর করে তুলেছেন। এরপর তাহলে এতক্ষণ তোমরা কবিতার সঙ্গে সম্পর্কিত বিষয়গুলি শুনলে এবং বুঝলে। এবার আমরা কবিতাটির লাইন বরাবর ব্যাখ্যা এবং বিশ্লেষণ করব। কবিতা সালেমনের মা, সুভাষ মুখোপাধ্যায়। পাগল বাবরালির চোখের মতো আকাশ, তার নিচে 5 স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবরালির মেয়ে সালেমন, খুঁজছে তার মাকে। প্রথম লাইনে কবি সুভাষ মুখোপাধ্যায় এখানে আকাশ বলতে কলকাতা ও শহরতলির আকাশের কথা বলেছেন। এই আকাশকে কবি তুলনা করেছেন সালেমনের বাবা বাবরালির চোখের সঙ্গে। সালেমনের বাবা বাবরালি অর্থের অভাবে চিন্তায় চিন্তায় পাগল হয়ে যায়। তোমরা জানো পাগলদের চোখ সাধারণত লালচে ও ভয়ঙ্কর টাইপের হয়। সেই চোখে থাকে না কোনো আশা, ভরসা ও প্রশান্তির ছাপ। আর কলকাতা ও শহরতলির আকাশের দিকে তাকিয়ে ছিন্নমূল ও খেটে খাওয়া শ্রমিক মজুরেরা কোনো আশা, ভরসা ও শান্তির আশ্বাস পান না। পরের লাইন, তার নিচে 5 স্টেশন পেরোনো মিছিলে, অর্থাৎ বজবজ থেকে মিছিল নগরী কলকাতার উদ্দেশ্যে শ্রমিক মজুরদের অধিকারের দাবিতে প্রায়ই মিছিল হতো। দক্ষিণ 24 পরগনা জেলার বজবজ থেকে শিয়ালদা পর্যন্ত একটি রেল লাইন আছে। 10টার মতন স্টেশন ওই রেল লাইনে পড়ে। তো সেই ট্রেন লাইনের পাশ বরাবর সড়ক পথ দিয়ে একটি মিছিল পায়ে হেঁটে 5টি স্টেশন, মানে বজবজ থেকে 5টি স্টেশন পার করে এসেছে, মানে অনেকটাই হেঁটে চলে এসেছে। এই মিছিলে বালিকা সালেমন পা মিলিয়েছে, কারণ সালেমন শুধু জানে তার মা কলকাতায় আছে। আর মিছিলটি যেহেতু কলকাতায় যাচ্ছে, সেহেতু মিছিলে পা মিলিয়ে গেলেই সে তার মাকে খুঁজে পাবে। সালেমনের মিছিলে পা দেওয়ার উদ্দেশ্য ছিল শুধু কলকাতায় পৌঁছে তার মাকে খোঁজা। তাই সে মিছিলে পা দিয়েছিল বটে, কিন্তু তার চোখ ছিল মিছিল থেকে ডানে এবং বাঁয়ে, কারণ সে তার মাকে খোঁজার জন্য মিছিলে যোগ দিয়েছিল। তাই ডাঁয়ে বাঁয়ে দেখার জন্য সে মিছিলে বারবার পিছিয়ে পড়ছিল। আসলে বালিকা সালেমন জানে না যে কলকাতা কোনো ছোট জায়গা নয়, কলকাতা একটি বড় শহর। তৎকালীন সময়ে এই কলকাতা যে সালেমনের মায়ের মতো কত শত নারীকে গ্রাস করেছে তার খবর পাওয়া যায় না বা আমরা পাই না। এর পরের প্যারাগ্রাফ, এ কলকাতা শহরে অলিগলির গোলক ধাঁধায় কোথায় লুকিয়ে তুমি সালেমনের মা? কলকাতা এর মানে কলকাতা শহর মানুষকে এভাবে গ্রাস করে বলে কবি অলিগলিময় কলকাতাকে এখানে গোলক ধাঁধা বলেছেন। কবি সালেমনের হয়ে সালেমনের মাকে প্রশ্ন করেছেন, কোথায় লুকিয়ে তুমি? আসলে এ প্রশ্নের কোনো উত্তর পাওয়া যাবে না, কারণ যে নিজে থেকে হারিয়ে যায় তার কোনো খোঁজ সাধারণত পাওয়া যায় না। পরে কবিতার লাইন,
বাবলালির চোখের মতো এলোমেলো এ আকাশের নিচে কোথায় বেঁধেছো ঘর তুমি? কোথায় সালেমনের মা? আমরা আগেই কবিতার আনুষঙ্গিক কাহিনীতে বলেছি যে সালেমনের মা লতিমন মেয়ে সালেমন ও স্বামী বাবলালিকে ছেড়ে কলকাতায় নতুন করে সংসার বেঁধেছে। তাই কবি প্রশ্ন করেছেন, বাবলালির চোখের মতো আশা ভরসাহীন আকাশের নিচে তুমি কোথায় ঘর বেঁধেছ? পরের প্যারাগ্রাফ, মিছিলের গলায় গলা মিলিয়ে পিঁচুটি পড়া চোখের দুকোণ জলে ভিজিয়ে তোমাকে ডাকছে শোনো সালেমনের মা। অর্থাৎ বালিকা মেয়ে সালেমন তার মাকে হারিয়ে ঠিকমতো পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া দাওয়া ঘুম তার হয়নি, তাই চোখে পিঁচুটি অর্থাৎ ময়লা জমে গেছে। এই পিঁচুটি পড়া কান্নায় জলে ভেজা ছলছলে চোখ নিয়ে মিছিলে যোগ দিয়ে সালেমন তার মাকে অনবরত ডেকে ও খুঁজে চলেছে। এবার শেষ প্যারাগ্রাফ, এক আকালের মেয়ে তোমার আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে। কবিতার এই শেষ তিনটি লাইন এক কথায় বলতে গেলে অসাধারণ। সালেমনের জন্ম হয়েছিল 1350 বা 1443 সালে, মন্বন্তর অর্থাৎ দুর্ভিক্ষ বা আকালের সময়। তাই কবি সালেমনকে এখানে আকালের মেয়ে বলেছেন। আর বর্তমানে স্বাধীনতার পর সালেমন তার মাকে হারিয়ে বর্তমান কঠিন সময়ে বেঁচে থাকার যে সংকটময় পরিস্থিতিতে পড়েছে, এটাও তো আকালের থেকে কম কিছু কথা নয়। পরের লাইনে তোমাকেই সে খুঁজছে, অর্থাৎ সালেমন বাঁচার জন্য তার মাকে খুঁজছে। কারণ বালিকা সালেমন জানে মাকে খুঁজে পেলে তার বেঁচে থাকার কষ্ট দূর হবে। এই লাইনে তোমাকেই অর্থাৎ মা বলতে এখানে দুটি অর্থ বোঝায়। একটি সালেমনের নিজের মা, অপর অর্থ দেশমাতৃকা বা পরিচয়। সালেমনকে কবি এই কবিতায় প্রতীক রূপে ব্যবহার করেছেন, কারণ সে সময় সালেমনের মতো অনেক হাজার হাজার ছিন্নমূল মানুষ অন্ন বস্ত্র বাসস্থানের দাবির পাশাপাশি নিজের দেশমাতৃকার পরিচয় খুঁজেছে। আর তোমরা সবাই জানো, দেশমাতৃকার যদি পরিচয় না থাকে তাহলে মানুষ কখনো শান্তিতে বসবাস করতে পারে না। তো এই হলো কবিতাটির অর্থ। আশা করি কবিতাটির ব্যাখ্যা সকলে বুঝতে পেরেছ। পরিশেষে বলি, প্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের এই প্রথম ভিডিওটি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলো না ও বন্ধুদের শেয়ার করে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিও।